স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনা হবে পরমাণু কেন্দ্রক নিয়ে। আমরা জানি পরমাণুর কেন্দ্রস্থলে একটি ক্ষুদ্রতম অংশে একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত অঞ্চল অবস্থিত, যাকে আমরা বলি পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে। আজকে আমাদের কেন্দ্রকটা নিয়েই বিশেষ আলোচনা। প্রথমে আমরা আলোচনা করব কেন্দ্রকের মধ্যে কারা থাকে, কেন্দ্রকের ব্যাসার্ধ কত, আয়তন কত, তারপর কেন্দ্রক সুস্থিত হয় কিভাবে। মোটামুটিভাবে দেখা গেছে যে পরমাণুর ক্ষুদ্রতম কণা হলো ইলেকট্রন এবং প্রোটন। পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে নিউট্রন। প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, নিউট্রন নিস্তড়িত কণা। নিউট্রন এবং প্রোটনের মিলিত ভর পরমাণুর ভরের সমান। ঠিক এই কারণের জন্য বৈজ্ঞানিকরা ভাবনা চিন্তা করে মনে করেছেন যে পরমাণুর কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন কণাগুলি অবস্থান করবে এবং ওই কেন্দ্রককে ঘিরে ইলেকট্রন কণাগুলি ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘুরতে থাকবে। সুতরাং পরমাণুর কেন্দ্রকে যে কণাগুলি অবস্থান করে তাদেরকে আমরা বলি নিউক্লিয়ন। নিউক্লিয়ন নিউক্লিয়াসে থাকে বলে তাদেরকে আমরা বলি নিউক্লিয়ন। নিউট্রন এবং প্রোটন এদেরকে আমরা বলবো নিউক্লিয়ন। অর্থাৎ যদি আমরা এরকম একটা ছবি এঁকে দেখাই, এইটা একটা পজিটিভ তড়িৎগ্রস্ত অঞ্চল, এর মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন, এটাকে আমরা বলছি কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর এই কেন্দ্রককে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন কক্ষপথে এই ইলেকট্রন কণাগুলি আবর্তন করছে। এগুলো হলো ইলেকট্রন। ঠিক আছে, নিশ্চয়ই। তাহলে নিউক্লিয়ন কাদের বললাম? নিউট্রন এবং প্রোটন, এদেরকে আমরা বলছি নিউক্লিয়ন। ঠিক আছে। হ্যাঁ, এইবারে বলি যে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে আমরা বলি পারমাণবিক ভর সংখ্যা বা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে নিউট্রনের সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। একে আমরা বলি পারমাণবিক ভর সংখ্যা বা অ্যাটমিক মাস নাম্বার। আর কেন্দ্রকে অবস্থানকারী শুধু প্রোটন সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, একে বলা হয় পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যার উপর যে কোনো পরমাণুর অর্থাৎ মৌলের ধর্ম নির্ধারণ করে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এ মাইনাস জেড করলে আমরা নিউট্রন পেয়ে যাব। সুতরাং নিউট্রনের সংখ্যা ইকুয়াল টু ক্যাপিটাল এ মাইনাস ক্যাপিটাল জেড। এটাতে নিশ্চয়ই অসুবিধা থাকার কোনো কথা নয়। ঠিক আছে। এইবারে আমরা আসি যে এই যে পরমাণুর কেন্দ্রক যেখানে নিউট্রন এবং প্রোটন অবস্থান করে তাদের
ব্যাসার্ধ কতখানি, এই সম্পর্কে একটি সুন্দর পরীক্ষামূলক ব্যবস্থা আমরা আলোচনা করতে পারি। তো ধরে নেওয়া যাক এইটা একটা পরমাণুর কেন্দ্রক, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড। সুতরাং তার মোট আধান জেড ইন্টু ই, পজিটিভ আধান জেড ইন্টু ই। কেন না একটি প্রোটনের আধান একটি ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। যদি এই পরমাণুর কেন্দ্রকের দিকে একটি হিলিয়াম কণা অর্থাৎ আলফা কণা নির্দিষ্ট গতিবেগে গতিশীল হতে শুরু করে, বা আমরা যদি কোনো আলফা কণাকে এই পরমাণুর কেন্দ্রকের দিকে নির্দিষ্ট শক্তি দিয়ে পাঠাই, তাহলে দেখা যাবে যে এই কণাটা এই কেন্দ্রকের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসবে, তারপর এটা খুব অল্প সময় ফর এ ইনস্ট্যান্ট এটা স্থির অবস্থায় আসবে, এবং তারপর এটা বিকর্ষিত হয়ে এদিকে আসছিল, এখন দেখো বিকর্ষিত হয়ে বিপরীত দিকে আসতে শুরু করবে। কি তাহলে আমরা মনে করতে পারি যে এই যে পরমাণু কেন্দ্রক যার মধ্যে জেডি পরিমাণ আধান আছে, সেটার ম্যাক্সিমাম রেডিয়াস হতে পারে এটা, অর্থাৎ তার কেন্দ্রক থেকে এই ডিস্টেন্সটাকে আমরা ধরতে পারি, এই যে এটাকে আমরা ধরতে পারি পরমাণুর কেন্দ্রকের রেডিয়াস। কি ঠিক আছে? তাহলে আমরা যদি গাণিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করি, তাহলে এই আলফা কণার শক্তি হলো হাফ এম আলফা ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এরা যে দূরত্বের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াসলি স্থির অবস্থায় আসবে, যদি সেটা আর বা আর জিরো হয়, যদি এটাকে আমরা আর জিরো ধরি, তাহলে কেন্দ্রক এবং আলফা কণার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে সেটার সঙ্গে সমান। তাহলে পোটেনশিয়াল এনার্জি ক্যাপিটাল কে জেডি ইন্টু আলফা কণার আধান কিউ আলফা ডিভাইডেড বাই আর জিরো। ঠিক আছে? যেখানে ক্যাপিটাল কে বলতে পারি 1/4πε0, যার ভ্যালু 9 ইন্টু 10⁹9, অবশ্যই ফর ভ্যাকুয়াম, শূন্য মাধ্যমের জন্য, ফর ভ্যাকুয়াম। ঠিক আছে? দেখো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, তাহলে আমরা এখান থেকে এই আর জিরোর মানটা বার করতে পারি। তাহলে হেন্স আর জিরো ইকুয়াল টু ক্যাপিটাল কে জেডি ইন্টু কিউ আলফা, 2 আসবে ওপরে, ইন্টু এম আলফা ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে? আমরা জানি যে আলফা কণার আধান কিউ আলফা ইকুয়াল টু দুটি প্রোটন আধানের সঙ্গে সমান, দ্যাট ইজ এটাকে আমরা বলতে পারি 2 ইন্টু ই, পজিটিভ চার্জ অবশ্যই, প্লাস 2 আর মাস অফ আলফা পার্টিকেল, আলফা কণার মাস ইকুয়াল টু 4টি প্রোটনের মাসের সঙ্গে সমান, তাহলে 4 মাস অফ প্রোটন। ঠিক আছে? হ্যাঁ, আমরা এখান থেকে মোটামুটি যে ভ্যালুটা পাই তার মান 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার।
সরি -14 মিটার। তাহলে ফ্রম দিস এক্সপেরিমেন্ট আমরা এই রেডিয়াসের পরমাণুর কেন্দ্রকের ব্যাসার্ধ কত হতে পারে তার একটা এস্টিমেশন পেলাম, হয়তো অ্যাকুরেট ভ্যালু নয়, এস্টিমেশন পেলাম। কি ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ, কিন্তু আমরা এরপর পরীক্ষামূলকভাবে প্রমাণ করে চেষ্টা করেছিলাম যে পরমাণুর কেন্দ্রকের রেডিয়াস কত হতে পারে এবং সেটা কার উপর ডিপেন্ড করে। পরীক্ষামূলক দেখা গেল এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে কোনো পরমাণুর কেন্দ্রকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু r0 ইন্টু a⁻⁻⁻, যেখানে এটা হলো পারমাণবিক ভর সংখ্যা আর r0 হলো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর কেন্দ্রকের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রকের ব্যাসার্ধ। কেন্দ্রকের ব্যাসার্ধ ইকুয়াল টু 1.4 - 15 মিটার বা 1.4 ফার্মি। ঠিক আছে, ব্যাস। তাহলে আমরা এক্সপেরিমেন্ট করে এবং আমরা যে কি বলে অঙ্ক কষে দেখালাম, ম্যাথমেটিক্যালি যেটা দেখালাম প্রায় সমান। তাহলে আমরা যদি ব্যাসার্ধ পেয়ে যাই তাহলে এবারে বলতে পারবো যে কেন্দ্রকের আয়তন কত। পরমাণুর কেন্দ্রকের আয়তন, ভলিউম ইকুয়াল টু, আমরা জানি যেহেতু আমরা ধরে নিয়েছি যে পরমাণুর কেন্দ্রক গোলকাকার, তাহলে 4/3 পাই ইন্টু r3। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বসাতে পারি হেন্স v ইকুয়াল টু 4/3 পাই r3 যদি ভ্যালু বসাই তাহলে r0 হোল কিউব ইন্টু a। দেখো এটা হোল কিউব করো ইন্টু a, তাহলে হেন্স এখান থেকে আমরা বলতে পারি যে কোনো পরমাণুর আয়তন ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যাটমিক মাস নাম্বার। অ্যাটমিক মাস নাম্বার বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আয়তনও বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক আছে, হ্যাঁ। এবারে আরো একটু দেখা যাক যে যখন আমরা আয়তন পেয়ে গেলাম, পরমাণুর ভর আমরা জানি, তাহলে পরমাণুর কেন্দ্রকের ঘনত্ব কত হতে পারে, ডেনসিটি, পরমাণুর কেন্দ্রকের ঘনত্ব। পরমাণুর কেন্দ্রকের ঘনত্ব কত হতে পারে? ঘনত্ব ডি দ্বারা বলি, আমরা জানি ডি ইকুয়াল টু পরমাণুর কেন্দ্রকের ভর ডিভাইড বাই কেন্দ্রকের আয়তন। ঠিক আছে, তাহলে ঠিক আছে, কেন্দ্রকের ভর বলতে ক্যাপিটাল এ, মাস অফ ক্যাপিটাল এম, আর ভলিউম আমরা যেটা পেয়েছি 4/3 পাই
r0 কিউব ইন্টু ক্যাপিটাল এ। এটা আমরা এইভাবে লিখতে পারি, ক্যাপিটাল এ টোটাল মাস প্রোটন ইন্টু মাস অফ নিউট্রন ডিভাইড বাই 3/4 পাই r0 হোল কিউব ইন্টু এ ক্যান্সেল, সো 3 ইন্টু mn ডিভাইড বাই 4 পাই, সবগুলো ভ্যালু আমার জানা আছে। তো নিয়ার অ্যাবাউট আমরা যেটা পেয়েছি 2.97 ইন্টু 10⁻17 কিলোগ্রাম পার মিটার কিউব। দেখে নাও, ঠিক আছে। দেখো, তা নিশ্চয়ই আমরা পরমাণুর কেন্দ্রকের সম্পর্কে কিছু তথ্য পেয়ে গেলাম। এইবারে আমরা আলোচনা করতে চাই যে পরমাণুর কেন্দ্রকটা স্থায়ী হয় কিভাবে, অর্থাৎ স্টেবিলিটি অফ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু একাধিক প্রোটন পার্টিকেলস আছে, আমরা জানি প্রোটন পার্টিকেলস পজিটিভলি চার্জড, তাই তারা নিশ্চয়ই পরস্পরকে বিকর্ষণ করবে। হ্যাঁ, তা আমরা দেখা যাক যে এই অভিকর্ষীয় বিকর্ষণ বল আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন কতখানি। তো আমরা দেখেছি, অঙ্ক কোষেই দেখা গেছে যে ফোর্স of gravitation is to force of electrostatics ES is to force of nuclear is the ratio 1:10⁻36 is to 10⁻38। দেখুন, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে 10⁻36 টাইমস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স এর এক্সিস্টেন্স খুবই কম। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য তো তাদের তো ভেঙে যাওয়ার কথা ছিল, তার নিশ্চয়ই অন্য কোনো একটা ফোর্স সেখানে রয়েছে যার জন্য নিউক্লিয়াসটা স্টেবল অবস্থায় আছে। তো সেই ফোর্সটা কি, সেটাই ছিল আমাদের আলোচনার বা জিজ্ঞাস্য। তো এই সম্পর্কে দুটো মতবাদ আমাদের কাছে আছে, একটা হলো আইনস্টাইনসের মতবাদ এবং আরেকটি হলো ইউকাওয়ার মতবাদ। সুতরাং আমরা প্রথমে আইনস্টাইনের মতবাদটা আলোচনা করি। আইনস্টাইনের মতবাদ, আইনস্টাইন কি বলেছিলেন? আইনস্টাইন বললেন যে ইলেকট্রনের ভর যেহেতু খুব নগণ্য, তাহলে কোনো পরমাণুর ভর প্রোটন এবং নিউট্রনের মিলিত ভরের সাথে সমান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা গেল যে নিউট্রন প্রোটনের সম্মিলিত ভর পরমাণুর যে ভর অর্থাৎ কেন্দ্রকের যে ভর তার থেকে কিছুটা কম।
কি ঠিক আছে? অর্থাৎ আমি কি বললাম যে পরমাণুর কেন্দ্রকে যে কটা নিউট্রন থাকে, যে কটা প্রোটন থাকে, তাদের সম্মিলিত ভর বার করো। পরীক্ষামূলকভাবে কোনো পরমাণুর ভর অর্থাৎ পরমাণুর কেন্দ্রকের ভর বার করো, দেখা যাবে এই দুটো ভর সমান নয়। মিলিত ভর অবশ্যই কিছুটা বেশি। দেখা যাক, তাহলে আমি মিলিত ভর বার করি। ক্যাপিটাল জেড ইন্টু মাস অফ প্রোটন, এক একটা প্রোটনের মাস, প্লাস এ মাইনাস জেড ইন্টু এক একটা নিউট্রন কণার মাস। তাহলে এটা হলো একটা পরমাণুর কেন্দ্রকের মিলিত ভর। আর আমরা যে পরমাণুর ভর পেলাম, যেটাকে কেন্দ্রকের ভর বলছি, দেখা যাচ্ছে যে এই মিলিত ভর এই কেন্দ্রকের ভরের চেয়ে কম। বেশি হলে কোনো ক্ষতি ছিল না, কারণ ইলেকট্রনের ভর তাহলে ধরা হয়েছে বলে মনে করা হতো, কিন্তু কমে যাচ্ছে। এই যে ভরটা কমে যায়, এইটাকে আমরা বলি মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এটাকে তিনি লিখলেন ডেল্টা এম হিসাবে, এবং তিনি মন্তব্য করলেন যে এই কমে যাওয়াটাই স্বাভাবিক। কেন না, তিনি বললেন যে ভরটা আমরা পাচ্ছি না অঙ্ক কোষে, সেই ভরটা আসলে শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, এবং সেই শক্তি ওই পরমাণুর মধ্যে অবস্থানকারী নিউট্রন এবং প্রোটন কণাগুলিকে বেঁধে রাখতে সাহায্য করেছে, যাকে আমরা বলি বাইন্ডিং এনার্জি। ঠিক আছে? অর্থাৎ এই যে ইবি, যেটাকে আমরা বলি বন্ধন শক্তি, হচ্ছে উইল বি ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে? দেখো, তাহলে নিশ্চয়ই তো অসুবিধা থাকার কথা নয়। হ্যাঁ, এবং এই বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, এটাকে আমরা বলতে পারি যে বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, এটাকে দেখা হয় ইবি বাই ক্যাপিটাল এ। এটাকে বলা হয় প্রতি একক নিউক্লিয়নে বন্ধন শক্তির মান। বন্ধন শক্তি প্রতি একক নিউক্লিয়নে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমরা নতুন একটা শক্তি পেলাম, বন্ধন শক্তি, যেটা আমরা কিছুক্ষণ আগে জানতে চেয়েছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ছাড়া নিশ্চয়ই সেখানে আরও একটা ফোর্স রয়েছে, সেটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে? হ্যাঁ, তোমার প্রশ্ন উত্তর আমি দেবো, ঠিক এই মেতে নয়, পরেরটায়। যে হ্যাঁ, ও প্রশ্ন করেছে যে সমস্ত পরমাণু তো সুস্থিত থাকে না, সেক্ষেত্রে কেমন হয়। আমরা একটু পরে আলোচনা করব, পরবর্তী এতে এটা আলোচনা করা যাবে। আমরা এখন দেখি যে এই বন্ধন শক্তি প্রতি একক নিউক্লিয়নে এটা কেমন পরিবর্তিত হয়। যদি একটা লেখচিত্র অঙ্কন করা যায়, যার এক্স অক্ষ বরাবর ক্যাপিটাল এ অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এই যে মোটামুটি গ্রাফের নেচার, যদি এটাকে 10 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট ধরো, তাহলে মোটামুটি যে লক্ষ্য করা যায় এরকম একটা
রেখাচিত্র দেখা যায়। দেখো আমরা মোটামুটি একদম অ্যাকুরেটলি ছবি এঁকে দেখাচ্ছি না, এই ঠিক আছে। অর্থাৎ এই আমরা এরকম একটা গ্রাফ পেতে পারি এবং আমরা এই গ্রাফ থেকে মোটামুটি বলতে পারি যে 50 থেকে 150-এর মধ্যে যে সকল পরমাণু রয়েছে, যাদের পরমাণু ভর সংখ্যা 50 থেকে 150-এর মধ্যে, তারা খুবই সুস্থিত, তাদের কেন্দ্রক খুবই সুস্থিত। আবার যখন পারমাণবিক ভর সংখ্যা 209 থেকে বেশি হয়ে যায়, তো A ইকুয়াল টু 50 to 150 হচ্ছে সুস্থিত, এবং A গ্রেটার দেন 209, তাদের ক্ষেত্রে এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন প্রায় 8 মিলিয়ন ইলেকট্রন ভোল্টের চেয়ে কম হচ্ছে। এদের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন লেস দেন 8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, এবং তখন দেখা যায় যে এই পরমাণুগুলো ভেঙে যায়, অর্থাৎ তখন তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কার্যকরী হয়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আইনস্টাইনের মতবাদ, এবং তার মতবাদের সাপেক্ষে আমরা যে গ্রাফ তৈরি করতে পেরেছি সেটা তোমাদের দেখানো হলো। এবারে আমরা দেখি যে জাপানি বৈজ্ঞানিক ইউকাওয়া তিনি কি মতবাদ দিয়েছিলেন। জাপানি বৈজ্ঞানিক ইউকাওয়ার দেখো ইউকাওয়ার মতবাদ, তিনি কি মতবাদ দিয়েছিলেন। তো ইউকাওয়া বললেন যে পরমাণুর কেন্দ্রকে যে ইলেকট্রন এবং পরমাণুর কেন্দ্রকে যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, তারা কিন্তু কেউই সুস্থিত পার্টিকেলস নয়, তারা কেউই নিজেরাই সুস্থিত নয়। তারা যদি সুস্থিত না হয়, বলছেন তিনি বললেন যে তারা একে অপরে রূপান্তরিত হচ্ছে, পরিণত হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো ভেঙে কি উৎপন্ন করে দেখা যাক। নিউট্রন, তোমরা জানো নিউট্রনের ভর বেশি, নিউট্রন ভেঙে গিয়ে প্রোটন পার্টিকেল, কম ভরের প্রোটন পার্টিকেল তৈরি করছে, এবং সাথে সাথে একটা নেগেটিভ মেশন প্লাস কিছু পরিমাণ এনার্জি তৈরি করছে। দেখে নাও, এই নেগেটিভ মেশনকে অনেকে মিউ মেশনও বলে থাকেন। ঠিক আছে, আর প্রোটন পার্টিকেল যেগুলো রয়েছে সেগুলো এই এনার্জিটাকে শোষণ করছে। দেখো, প্রোটন পার্টিকেল প্লাস এনার্জি, কিছু এই যে এনার্জিটা এনার্জিটা সে শোষণ করে কি করছে, একটা নিউট্রন প্লাস একটা পজিটিভ মেশন, এইটাকে অনেকে পাই মেশন বা পজিট্রন কণাও বলে থাকেন। ঠিক আছে, এবং তিনি এটাও মন্তব্য করলেন যে এই বিপরীতধর্মী মেশন কণাগুলো পরস্পরকে আকর্ষণ করবে, এবং সেই আকর্ষণ বলকে তিনি বললেন নিউক্লিয়ার ফোর্স।
বিপরীতধর্মী মেশন কণাগুলো পরস্পরকে নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে নিউক্লিয়াসটাকে বেঁধে রাখতে সাহায্য করেছে। কি ঠিক বললাম? হ্যাঁ, তাহলে এই হলো পরমাণুর কেন্দ্রকের সুস্থিত হওয়ার আরেকটি কারণ। ঠিক আছে, তিনি এটাও মন্তব্য করলেন যে যদি কোনো পরমাণুর কেন্দ্রকে নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.51 থেকে বেশি হয়ে যায়, দেখো তাহলে নিউট্রনের পরিমাণ প্রোটনের 1.5 গুণের চেয়ে বেশি হয়ে যায়, তখন তাদের ভাঙনের ফলে যে মেশন কণাগুলো উৎপন্ন হবে, সেক্ষেত্রে কোনো একটা মুহূর্তে আইদার পজিটিভ মেশন অথবা নেগেটিভ মেশনের পরিমাণ বেশি হয়ে যাবে এবং তখন তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে এবং পরমাণু নিউক্লিয়াসটা ভেঙে যাবে। তাহলে নিউট্রন প্রোটনের রেশিও 1.51 এর চেয়ে বেশি হয়ে গেলে নিউক্লিয়াসের মধ্যে একটি বিকর্ষণ বল কার্যকরী হয়। When ratio of neutron and proton is greater than 1.51, then a repulsive force is effective within the nucleus. Therefore, nucleus will break up. তখন দেখা যায় যে নিউক্লিয়াসটা ভেঙে যায়। কি ঠিক আছে? এই হলো পরমাণুর কেন্দ্রকের স্থায়িত্বের ব্যাখ্যা। এতে নিশ্চয়ই তোমাদের অসুবিধা কিছু হওয়ার কথা নয়, দেখে নাও। হ্যাঁ, ভেঙে গেলে কি কি উৎপন্ন হয় আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন একটুখানি সময় আছে, আমরা একটা দুটো প্রবলেম যদি তোমাদের এখান থেকে দেখাই তাহলে খুব সুবিধে হয়। দেখে নাও। হ্যাঁ, একটা প্রবলেমে আমাকে বলা হয়েছে যে কোশ্চেন প্রবলেম নাম্বার 1, রেডিয়াস অফ অক্সিজেন নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসের রেডিয়াস বলেছে আর ইকুয়াল টু বলেছে 2.8 ফার্মি। তাহলে ফাইন্ড দ্য অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস, রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম 2713, এটার রেডিয়াস কত? দেখো আমরা যে ফর্মুলায় অ্যাপ্লাই করব, আর ইকুয়াল টু r0 a to the power 1/3। তাহলে ইন কেস অফ অক্সিজেন, in case of oxygen r0 into 16 to the power 1/3, and for r aluminium equal to r0 into 27 to the power 1/3. Clear? Divide this r aluminium by r oxygen equal to r0 cancel, হ্যাঁ 27 to the power 1/3 divided by 16 to the power 1/3. Hence from this equation radius of aluminium will be equal to 3 into 2.8 divided by, এটা ভাগ করলে হয় 16 to the power 1/3। এটা ক্যালকুলেট করে নিও, তাহলে অ্যাপ্রক্সিমেটলি যেটা হবে আমার 3.33 ইন্টু ফার্মি। দেখো ঠিক আছে, এটা ভালো প্রবলেম, খুব ভালো প্রবলেম অবশ্যই। হ্যাঁ, আরেকটা প্রবলেম, এটা নিশ্চয়ই হয়ে গেছে। আরেকটা প্রবলেম করিয়ে দিই।
কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ বলছে ফাইন্ড দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ ক্লোরিন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, দিস ইজ অফ ক্লোরিন, এই ক্লোরিনের 3517, এই ক্লোরিনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলতে হবে। ওকে, ঠিক আছে। কি বলেছে, মাস অফ ক্লোরিন নিউক্লিয়াস, সরি মাস অফ ক্লোরিন নিউক্লিয়াস ইকুয়াল টু বলেছে 34.98 AMU, mass of proton equal to 1.0078 AMU, mass of neutron equal to বলেছে 1.0086, হ্যাঁ 86 AMU, ঠিক আছে। এইগুলো আমাকে বলে দিয়েছে। আর আমরা যেটা জানি, আমরা জানি 1 we know 1 AMU equal to 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, এটা আমরা ফার্স্ট ভিডিও দেখিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখি ডেল্টা এম, মাস ডিফেক্ট ডেল্টা এম কত, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডেল্টা এম ইকুয়াল টু capital Z into mass of proton plus A minus Z into mass of neutron minus Ma. From this equation, that is equal to Z equal to 17 into 1.0078 plus 35 minus 17 into 1.0086 minus 34.98, ঠিক আছে। এই তুমি এটা ক্যালকুলেট করে নাও, তাহলে 0.31 AMU, therefore binding energy will be equal to 0.31 into 931, that is equal to 287.9 MeV. This binding energy, therefore sorry আমরা এটাকে এখানে লিখি, hence binding energy per nucleon will be equal to 287.9 divided by 35 equal to 8.22 million electron volt. This is your answer. ঠিক আছে, থ্যাংক ইউ।